23 জুন বাংলার ইতিহাসের এক কলঙ্কময় দিন। 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত যায়। নবাব সিরাজউদ্দৌলার সৈন্যরা পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে মাত্র 1 ঘন্টার প্রহসনের যুদ্ধে পরাজিত হয়। নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত করে যারা সিংহাসনচ্যুত ও হত্যা করেছিল বা নেপথ্যে ষড়যন্ত্রকারীর অগ্রণী ভূমিকা পালন করেছিল, পরবর্তীকালে তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়াবহ। এদের কাউকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কেউ দীর্ঘদিন কুষ্ঠরোগে ভুগে মারা গিয়েছিল, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, কেউ মারা গিয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, কাউকে নদীতে ডুবিয়ে মারা হয়েছে, কেউ আবার নিজের গলায় নিজেই খুর বসিয়ে দিয়েছেন। ইতিহাসের পাতায় ষড়যন্ত্রকারীদের প্রায় প্রত্যেকেরই অস্বাভাবিক ও নিষ্ঠুরতম মৃত্যু হয়েছে। ইতিহাস কি নির্মম ও সত্য, পলাশীর পরবর্তী ঘটনা এসবেরই প্রমাণ বহন করে। পলাশীর এইসব ষড়যন্ত্রকারীরা কে কিভাবে মৃত্যুবরণ করেছিল, চলুন বিস্তারিতভাবে জেনে আসা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। মীর জাফর। ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম ব্যক্তি মীর জাফরকে লোকে ক্লাইবের গর্ধব বলে ডাকত। মীর জাফর নবাব আলীবর্দী খাঁর বৈমাত্রেয় বোন শাহ খানমকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্কে তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নিকটতম আত্মীয়। তিনি ছিলেন একজন বোকা, রাজনৈতিক জ্ঞানবিহীন একজন সেনাপতি মাত্র। মীর জাফর কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলেন তার বাংলার সিংহাসনের উপর কোনো মোহ নেই, অথচ তিনি পলাশীর প্রান্তরে বিশ্বাসঘাতকতা করেন। পরবর্তীতে এই বিশ্বাসঘাতক মীর জাফরের হস্তেই কুষ্ঠব্যাধি দেখা দেয়। মীর জাফরের মৃত্যু হয় অত্যন্ত মর্মান্তিকভাবে। তিনি এই দুরারোগ্য কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়েই 1765 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে মারা যান। তার মৃত্যুর পূর্বে তার ঘনিষ্ঠ বন্ধু মহারাজা নন্দকুমার কিরিটের শরীর চরণামৃত এনে তাকে পান করতে দিয়েছিলেন। বলা বাহুল্য, এই চরণামৃত মুখে করেই তার মৃত্যু হয়। ইয়ার লতিফ খান ছিলেন নবাব সিরাজের একজন সেনাপতি। তিনি পলাশী ষড়যন্ত্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পলাশীর যুদ্ধের মাঠে তার বাহিনী মীর জাফর রায়দুর্লভের বাহিনীর মতোই পুতুলের মতো দাঁড়িয়েছিল। যুদ্ধ পরবর্তী ইয়ার লতিফ নিখোঁজ হয়ে যান। অনেক ঐতিহাসিকের ধারণা ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছিল। রায়দুর্লভ ছিলেন নবাবের একজন সেনাপতি। তিনিও মীর জাফরের সাথে সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। পলাশীর যুদ্ধে তার বাহিনী মীর জাফরের সাথে যুক্ত হয়ে নীরবে দাঁড়িয়েছিলেন। 1765 খ্রিস্টাব্দে মীর কাসিম ইংরেজদের সাথে বক্সারের যুদ্ধে যাওয়ার প্রাক্কালে ষড়যন্ত্রকারী রায়দুর্লভের গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গ শীর্ষ থেকে জীবন্ত দেহ নিক্ষেপ করেন গঙ্গার বুকে। এভাবেই গঙ্গার বুকে সলিল সমাধি হয়েছিল তার। জগৎ সেন। নবাব সিরাজউদ্দৌলার ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন এই জগৎ বিখ্যাত মারোয়ারি জগৎ শেঠ। জগৎ শেঠের পরিবারের বার্ষিক আয় ছিল 40 লক্ষ টাকা, অর্থাৎ বর্তমানের মুদ্রা মানে প্রায় 900 কোটি টাকা। মুর্শিদাবাদের টাকশাল ছিল জগৎ শেঠের একক এখতিয়ারে। তার আসল নাম ছিল স্বরূপচাঁদ জগৎ শেঠ। জগৎ শেঠের পিতামহের নাম ছিল ফাতেহচাঁদ জগৎ শেঠ। জগৎ শেঠের মৃত্যু হয় রায়দুর্লভের মতোই। বক্সারের যুদ্ধে যাবার প্রাক্কালে ষড়যন্ত্রকারী জগৎ শেঠকে গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গ প্রকার থেকে নবাব মীর কাসিমের আদেশে গঙ্গায় নিক্ষেপ করে ডুবিয়ে মারা হয়। বাংলার ইতিহাসে পলাশী পরবর্তী অধ্যায় যেমন ন্যাক্কারজনক, তেমনি এ থেকে অনেক শিক্ষণীয় বিষয়ও আমাদের রয়েছে। উমিচাঁদ। পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী পাঞ্জাবি ব্যবসায়ী ছিলেন এই উমিচাঁদ। ক্লাইভ উমিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তোলার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। পলাশী যুদ্ধ পরবর্তী সিরাজের পতন হলে তাকে নবাব সম্পত্তির 4 আনা অংশ দিতে হবে বলে ইংরেজদের সঙ্গে এক জাল চুক্তিপত্র সই করে এই উমিচাঁদ। ইংরেজ নৌসেনাপতি ওয়ার্স ছিলেন এই চুক্তিপত্রের প্রধান ব্যক্তি। লাল কাগজ ও সাদা কাগজে এই দুটি চুক্তিপত্র সই হয়। পরবর্তীতে সিরাজের পতনের পরে ওয়ার্স প্রদত্ত এই চুক্তি জাল বলে প্রমাণিত হয়। উমিচাঁদ নবাবের ধনরত্ন ও সম্পদ থেকে মোট 40 লক্ষ টাকার দাবিদার ছিলেন, যা বর্তমান মুদ্রায়নে প্রায় 900 কোটি টাকার সমান। উমিচাঁদ এই জাল দলিলের জন্য সিরাজের সম্পত্তির কোনো অর্থ পান নাই। মূলত ওয়ার্স ছিলেন এই জাল দলিলের উদ্ভাবক। এই অর্থের শোকে উমিচাঁদ বদ্ধ পাগল হয়ে রাস্তায় নেমে যান।
খাওয়া দাওয়া ছেড়ে মুর্শিদাবাদের পথে প্রাণ আকাশের দিকে মুখ করে লম্ফ দিতে দিতে সর্বদাই লাল কাগজ ও সাদা কাগজ বলে চিৎকার করে বেড়াতেন। এভাবে উমিচাঁদ চিৎকার করতে করতে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। কি নিদারুণ ও দুর্বিষহ ছিল তার এই মৃত্যু। রাজা রাজবল্লভ। আমাদের ঢাকার রাজা ছিলেন রাজা রাজবল্লভ। পলাশীর যুদ্ধে ইংরেজদের সঙ্গে সর্বদা সহযোগিতা করেছেন। রায়দুর্লভ ও জগৎ শেঠের সহযোগী ছিলেন এই ঢাকার কুখ্যাত ষড়যন্ত্রকারী রাজা রাজবল্লভ। তারও শেষ পর্যন্ত হয় অস্বাভাবিক মৃত্যু। এক অপঘাতে তিনি নিদারুণভাবে নিহত হন। মহারাজা নন্দকুমার। পলাশীর ষড়যন্ত্রের পর নন্দকুমারকে মীর জাফর দেওয়ান নিযুক্ত করে সবসময় তাকে নিজের কাছে রাখতেন। নন্দকুমার ভূষিত ছিল মহারাজা উপাধিতে, কিন্তু ওয়ারেন হেস্টিংসের সাজানো মিথ্যা মামলায় আসামির কাঠগড়ায় তার বিচার হয়। অদৃষ্টের কি নির্মম পরিহাস, তাকে শেষ পর্যন্ত এই বিচারের রায়ে শেওড়া গাছে ঝুলতে হয় ফাঁসি কাস্টে। মহারাজা নন্দকুমারের সাথে মীর জাফরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মীর জাফর তার শেষ জীবনে যাবতীয় কাজকর্ম নন্দকুমারের পরামর্শ অনুসারেই করতেন। তার অন্তিম শয্যায় নন্দকুমারী তার মুখে কিরিটেশ্বরী দেবীর চরণামৃত তুলে দিয়েছিলেন। ঘসেটি বেগম। ঘসেটি বেগম ছিলেন আলীবর্দী খানের কন্যা। সিরাজের খালা ঘসেটি বেগম তার পোষ্য ছেলেকে সবসময় বাংলার সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্র করতে থাকেন। সেই জন্য সিরাজউদ্দৌলা নবাব হবার পরেই ঘসেটি বেগমকে হিরাজিল প্রাসাদে বন্দি করে রাখা হয়। এছাড়া ঘসেটি বেগম প্রচুর অবৈধ ধন সম্পত্তির মালিক ছিলেন। পরবর্তীতে পলাশীর যুদ্ধে সিরাজের পতন ও মৃত্যুর পরে মীর জাফরের পুত্র মিরন ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখেন। জিঞ্জিরার সন্নিকটে খরস্রোতা বুড়িগঙ্গা নদীতে পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘসেটি বেগমকে নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে মেরে ফেলা হয়। ঘসেটি বেগমের আর্তনাদ আহাজারি নদীর কিনার থেকে নিশুতি রাতে পথচারীরাও শুনতে পেয়েছিল। মিরন। পলাশী ষড়যন্ত্রের পরবর্তী প্রধানতম নায়ক ছিলেন মিরন। তার পুরো নাম ছিল মীর মোহাম্মদ আলী খান। সিরাজের মূল হত্যাকারী সিরাজের মাতা আমেনা বেগম সিরাজের ভাই মির্জা মেহেদিকেও নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এই মিরন। তার নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে। শুধু হত্যা নয়, সিরাজউদ্দৌলার লাশকে মিরন ক্ষত বিক্ষত করে তারই প্রিয় হাতির পৃষ্ঠে বেঁধে গোটা মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করেছিলেন, যাতে সবাই এই বীভৎস দৃশ্য দেখে পরবর্তীতে বাংলার বুকে বিদ্রোহ করতে সাহস না পায়। ইতিহাস সাক্ষী দেয়, সিরাজের মাতা আমেনা বেগম তার ছেলের লাশ দেখার জন্য দৌড়ে হাতির কাছে যেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান এবং সেই সময় মিরনের দুর্বৃত্তরা সিরাজের মাতাকে কিল, চর ও ঘুষি মেরে আবারও জেলখানায় বন্দি করে রাখেন। হাতিটা কিন্তু সেই সময় সিরাজের লাশ তার পিঠে নিয়ে আমেনা বেগমের সামনে বসে পড়েছিলেন। মিরনের মৃত্যু ঘটে বজ্রপাতে। মীর জাফর তখনও বাংলার নবাব। বিনা মেঘে বজ্রপাতের মতোই পিতার কানে সে সংবাদ পৌঁছেছিল। তিনি মিরনের মৃত্যু শুনে বেহুশ হয়ে পড়েন। মুর্শিদাবাদে মিরনের লাশ নিয়ে আসা হলো। কি বিভৎস বিকৃত পোড়া লাশ! পিতাকে না দেখতে দিয়ে লাশ দাফন করা হলো। এভাবেই মিরনের মৃত্যু হয়। ইতিহাস বলে মিরনকে আততায়ের দ্বারা হত্যা করেছিল ইংরেজরাই। প্রচণ্ড ঝড় আর ঘন ঘন বজ্রপাতের সময় মদ্যপ মিরনের তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং হত্যা করা হয়। এটা আর কিছু নয়, আসল ঘটনাকে চাপা দেওয়ার একটা কৌশল মাত্র। মিরনকে হত্যা করে ইংরেজদের নির্দেশে মেজর ওয়ালস। তবে তার এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বজ্রপাতে মিরনের মৃত্যুর মিথ্যা গল্প বানিয়েছিল। মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ ছিল নবাব আলীবর্দী খাঁর পোষ্য। আলীবর্দী খাঁর আমল থেকেই তার পরিবারের একজন সদস্যরূপে তারই স্নেহছায়ায় সে বেড়ে ওঠে। সিরাজউদ্দৌলার সঙ্গেও তার বিশেষ সখ্যতা ছিল। সিরাজউদ্দৌলাকে মিরনের নির্দেশে হত্যা করেছিল এই মোহাম্মদী বেগ, যাকে আলীবর্দী খাঁ কোলে পিঠে করে মানুষ করেছিলেন। মোহাম্মদী বেগ একটা খঞ্জর দিয়ে আঘাত করে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। দিনটি ছিল 1757 সালের 3রা জুলাই। নবাব সিরাজ এই সময় তার কাছে প্রাণ ভিক্ষা চাননি। তিনি কেবল তার কাছ থেকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন। বলা বাহুল্য, কুখ্যাত মোহাম্মদী বেগ সিরাজের সেই অন্তিম ইচ্ছাও প্রত্যাখ্যান করেছিলেন। মোহাম্মদী বেগ তার সংসারের দাম্পত্য কলহে বদ্ধ উন্মাদ অবস্থায় এক কূপে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। এভাবেই তার ভবলীলা সাঙ্গ হয়েছিল। ওয়াটসন ছিলেন ইংরেজ নৌসেনাপতি। পলাশী ষড়যন্ত্রকারী ওয়াটসন ক্রমাগত ভগ্নস্বাস্থ্য হয়ে কোনো ঔষধে ফল না পেয়ে কলকাতাতেই করুণভাবে মৃত্যুমুখে পতিত হন। ওয়াটস
পলাশির যুদ্ধে ওয়ার্স ষড়যন্ত্রের নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তিনি পালকিতে করে রমণী সেজে মীর জাফরের বাড়িতে গিয়ে চুক্তিতে মীর জাফরের স্বাক্ষর এনেছিলেন। পলাশির যুদ্ধের পর কোম্পানির কাছ থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে ও অনুশোচনায় ইংল্যান্ডে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ক্রাফটন। পলাশি যুদ্ধের পরবর্তী সিরাজের সম্পদের লুটপাটের পিছনে ক্রাফটন বিশেষভাবে কাজ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় বাংলার বিপুল ধন সম্পদ লুণ্ঠন করে বিলাতে যাবার পথে জাহাজ ডুবি হয়ে তার মৃত্যু হয়েছিল। রবার্ট ক্লাইভ। পলাশি যুদ্ধের পর হিরাজিল প্রাসাদের ধনাগারটি লুটের বখরা বাবদ ক্লাইভ পান 2,80,000 টাকা। এছাড়াও কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ তাকে আরও 1,60,000 টাকা দেন মীর জাফর। ক্রাফটন সাহেবের বিবৃতি থেকে জানা যায় রবার্ট ক্লাইভ 30খানা নৌকা বোঝাই করে ধনরত্ন নিয়ে যান ইংল্যান্ডে। বাংলার 76-এর মন্বন্তর, হত্যা, রাহাজানি, ঘুষ, জালিয়াতি, নারী ধর্ষণ, বাংলার নবাব পরিবারবর্গের হত্যার জন্য লন্ডনের হাউস অব কমন্স সভায় ক্লাইভের বিচার হয়। বিচারের রায়ে ক্লাইভের ফাঁসির হুকুম হয়। এই ফাঁসির দণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। তার অর্জিত সমস্ত সম্পত্তির বিনিময়ে বহুত কষ্টে তিনি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান। রবার্ট ক্লাইভের মৃত্যুও মর্মান্তিকভাবে হয়েছিল। পলাশি ষড়যন্ত্রের ঘটনা তাকে পরবর্তীতে কোনোদিন মানসিকভাবে সুস্থ থাকতে দেয়নি। স্বজনদের উপর ক্ষোভে অভিমানে ইংরেজ পক্ষের মূল নায়ক রবার্ট ক্লাইভ মানসিক ভারসাম্য হারিয়ে নিজের গলায় নিজেই খুর চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মীর কাসিম। নবাব মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা এবং মিরনের ভগ্নিপতি। ছদ্মবেশী নবাব সিরাজউদ্দৌলাকে মীর কাসিমই সর্বপ্রথম ধরিয়ে দিয়েছিলেন। পরে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি বাংলার নবাব হন এবং এই সময় ইংরেজদের সাথে তার বিরোধ বাধে। কয়েকটি খণ্ডযুদ্ধে তিনি পরাজিত হন। বহু প্রস্তুতি, বহু প্রচেষ্টা, যুদ্ধ সংগ্রাম করে ব্রিটিশ শক্তির কাছে পরাজিত হওয়ার পরে তিনি বনে জঙ্গলে পথে প্রান্তরে ছুটে বেড়াতে থাকেন। জঙ্গলেই তার 2 পুত্র ইংরেজদের হাতে নিহত হন। অতঃপর পরাধীন দেশ ও জাতির সকল প্রচেষ্টা, স্বাধীনতার সকল আশা আকাঙ্ক্ষার নিষ্ফল প্রমাণিত করে দীর্ঘ সংগ্রাম শেষে 1777 সালের 6 জুন মীর কাসিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন। এককালে লক্ষ লক্ষ নরনারীর দণ্ডমুণ্ডের কর্তা, বঙ্গবিহার উড়িষ্যার মহাসম্মানিত নবাব মীর কাসিম আলী খানের দেশ উদ্ধারের সকল প্রচেষ্টা, আশা আকাঙ্ক্ষার অবসান হয় এবং অদৃষ্টের নির্মম পরিহাস তার গায়ের শেষ অঙ্গাবরণ দিয়েই তার অন্তিম শয্যা রচিত হয়। কি নির্মম নিয়তি ও অদৃষ্টের পরিহাস! কারণ ইতিহাস কোনো ষড়যন্ত্রকারীকেই ক্ষমা করে না। এভাবেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা পলাশি যুদ্ধের কিছুকালের মধ্যেই বিভিন্ন পন্থায় মর্মান্তিকভাবে মৃত্যুমুখে পতিত হন। পলাশির ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই শিক্ষাই আমাদের সকলের মনে রাখবার অঙ্গীকার করা উচিত। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।